আইএস দমনে বাড়তি সেনা মোতায়েনে একমত যুক্তরাষ্ট্রসহ ৫৫টি দেশ। চরমপন্থীদের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে মুসলিম বিশ্বের প্রতি ট্রাম্পের আহ্বান। ইসরায়েল সফরে মার্কিন প্রেসিডেন্ট। ব্যাপক নিরাপত্তা সংকট সমাধানে ফিলিস্তিনিরা আশাবাদী হলেও ইতিবাচক ভূমিকার বিষয়ে সংশয়ে বিশ্লেষকরা। এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ার দাবি উত্তর কোরিয়ার। উদ্ভূত পরিস্থিতি আলোচনায় নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন। ইরাক ও সিরিয়ায় আইএস দমনে আরো ৩৪,০০০ সেনা মোতায়েনে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৫টি দেশ। রোববার রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। সম্মেলনে চরমপন্থীদের রুখতে মুসলিম বিশ্বকে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার জন্য ইরানকে দায়ী করেন তিনি। ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক মুসলিম বিরোধী বক্তব্য আর ৬টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে তীব্র সমালোচনা আর বিতর্কের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ট্রাম্পই প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরবে এসে ভাষণ দিলেন মুসলিম রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে। রোববার সৌদি আরবের রিয়াদে ৫৫টি মুসলিম দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের অংশগ্রহণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই, যারাই উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে একজোট হয়ে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাবে। জঙ্গি বিরোধী লড়াইয়ে মুসলিম বিশ্বকেই নেতৃত্ব দিতে হবে বলেও মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। একজন সন্ত্রাসী যখনই ধর্মের নামে একজন নিরীহ ব্যক্তিকে হত্যা করে তখন তা ওই ধর্মের অনুসারীদের জন্য চরম অপমানজনক। সন্ত্রাসীরা সৃষ্টিকর্তার আরাধনা করে না, তারা আরাধনা করে মৃত্যু। আমরা যদি এখনই ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসের মোকাবিলা না করি এর শেষ পরিণতি হবে ভয়াবহ। ট্রাম্প আরো বলেন, তার দেশ কোনো বিশেষ ধর্ম বা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে নামেনি। এই লড়াই কেবল নৃশংস অপরাধীদের বিরুদ্ধে, যারা সব ধর্মের নিরীহ মানুষের জীবন কেড়ে নিতে চায়। এ লড়াই শুভ আর অশুভের বলেও উল্লেখ করেন তিনি। আমরা এখানে কোন দেশকে কিভাবে চলতে হবে, কি করতে হবে এসব বিষয়ে বক্তৃতা দিতে আসিনি। আমরা এখানে এসেছি মুসলিম বিশ্বের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ অংশীদারিত্বের বার্তা নিয়ে, যার ভিত্তি হবে পারস্পরিক মূল্যবোধ ও বিশ্বাস। ইরান সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে অভিযোগ তুলে যতদিন না পর্যন্ত দেশটি শান্তির পথে আসবে ততদিন পর্যন্ত ইরানকে একঘরে করে রাখতে মুসলিম নেতাদের প্রতি আহ্বানও জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রোববারের সম্মেলনে ইরাক এবং সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে নতুন করে আরো প্রায় ৩৪,০০০ সেনা মোতায়েনেও একমত হন ৫৫টি দেশের সরকার ও রাষ্ট্রনেতারা। সম্মেলনে এ সংক্রান্ত একটি চুক্তিও সই হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে রোববারের ওই সম্মেলনে ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানীয় পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। সৌদি আরবকে তোষামত করতেই প্রেসিডেন্ট ট্রাম্প এমন ইরান বিরোধী বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। রোববার এক টুইট বার্তায় এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যয় কর্মকার, সময় সংবাদ। জঙ্গিবাদ নির্মূলে সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থের যোগান বন্ধে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আরব ইসলামিক আমেরিকান সামিটে তিনি এই আহ্বান জানান। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও চরমপন্থা বিশ্ব শান্তির জন্য কেবল হুমকিই নয়, এটি উন্নয়ন এবং মানব সভ্যতার জন্য বড় বাধা। তাই মুসলিম দেশগুলোকে একযোগে কাজ করতে হবে। জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে সামিটে অংশ নিতে রোববার স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনস্থলে উপস্থিত হন। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান সৌদি আরবের বাদশাহ কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। কনফারেন্স সেন্টারে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন শেখ হাসিনা। এ সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় হয়। প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে মার্কিন প্রেসিডেন্ট আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
in this region and all throughout the world, and made record investments. প্রথম বিদেশ সফরে সৌদি ভ্রমণের পর ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ফিলিস্তিনের দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনের গুরু দায়িত্ব মাথায় নিয়ে সোমবার তেল আবিব বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত হন ইসরায়েলের প্রেসিডেন্ট রিওভেন রিভলিন ও প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। বিমানবন্দরে স্বাগত বক্তব্যে প্রেসিডেন্ট রিভলিন বলেন, মার্কিন প্রেসিডেন্টের সফরে ইসরায়েল অভিভূত। নেতানিয়াহু বলেন, এটি সত্যি ঐতিহাসিক সফর। তার এই সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইসরায়েল। আজই নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। মঙ্গলবার পশ্চিম তীর সফরকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠক করবেন ট্রাম্প। তার এই সফরকে ঘিরে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আশা দেখা দিয়েছে। ট্রাম্পের এই সফর ঘিরে ফিলিস্তিনিরা সংকট সমাধানের বিষয়ে আশাবাদী হলেও এতে ইতিবাচক কোনো ফল আসার সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত। এরই মধ্যে তিনি ইসরায়েলের স্বার্থ রক্ষায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার মনে হয় তিনি ফিলিস্তিনিদের দীর্ঘদিনের স্বাধিকার আন্দোলনের বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন, আর তাই তার এই সফর এই অঞ্চলের সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে আমার মনে হয় না। ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে নতুন করে আরো 220 জন ফিলিস্তিনি মুক্তির দাবিতে অনশনে যোগ দিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। রোববার ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, গেল 17 এপ্রিল থেকে ফিলিস্তিনি নেতা মারওয়ার বারঘৌতির নেতৃত্বে ইসরায়েলি কারাগারে অন্তত 1300 জন অনশন করে আসছে। তাদের শারীরিক অবস্থা গুরুতর বলেও জানানো হয়। এরই মধ্যে বেশ কয়েকজনকে কারাগার থেকে বের করে হাসপাতালে ভর্তি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই বন্দীদের প্রতি সংহতি জানিয়ে এবং তাদের মুক্তির দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। আবারও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পাশাপাশি সকল সামরিক ঘাঁটিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া পরমাণু সক্ষমতায় আরও বেশি শক্তিশালী হয়ে পড়ছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার। অন্যদিকে পিয়ংইয়ংয়ের অব্যাহত এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা অত্যন্ত হতাশাজনক ও বিরক্তিকর বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এক সপ্তাহের ব্যবধানে রোববার আবারও মধ্যপাল্লার নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ ক্ষেপণাস্ত্রটি সফল উৎক্ষেপণের দাবি করে জানায়, পুকচাং থেকে ছোড়া পুকগুকসং 2 নামের এই ক্ষেপণাস্ত্রটি 560 কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে। মাত্র এক সপ্তাহ আগে পরমাণু অস্ত্র বহনে সক্ষম সম্পূর্ণ নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। সফল পরীক্ষার পর মধ্যপাল্লার সব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামরিক ঘাঁটিগুলোতে মোতায়েনের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। এ পরীক্ষার মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলেও জানানো হয়। কিম জং উন বলেন, তার দেশের সকল ক্ষেপণাস্ত্র হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। উত্তরের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই নিজের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জা ইন। পিয়ংইয়ং একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে পরমাণু সক্ষমতায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করে সিওল। উত্তর কোরিয়াকে এখনই শক্তভাবে প্রতিরোধ করা না হলে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও জানানো হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখায় উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির কারিগরি কৌশলের দিক থেকে অনেক দূরে এগিয়ে গেছে বলে মনে হয়। তবে এই ধারণার সত্যতা যাচাইয়ে আরো বেশি খোঁজ খবর নেওয়া দরকার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত রাখতে উত্তর কোরিয়ার উপর কঠোর অবরোধ ও কূটনৈতিক চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সৌদি আরবের রিয়াদে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে টিলারসন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রাথমিকভাবে উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছি। এরপরও তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা খুবই বিরক্তিকর। আমরা তাদের উপর আরো কঠোর অবরোধ আরোপের পরিকল্পনা
পরিকল্পনা করছি। চলতি মাসে ইতালিতে অনুষ্ঠেয় G7 সম্মেলনে উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এক সপ্তাহের ব্যবধানে আবারও তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কঠিন উদ্বেগের বিষয় বলেও জানান তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় যখন শান্তিপূর্ণ উপায়ে কোরিয়ার উপদ্বীপের সমস্যা সমাধানের চেষ্টা করছে, ঠিক তখনই উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কোরীয় সমস্যা সমাধান বিশ্ব সম্প্রদায়ের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর মঙ্গলবার জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, সিরিয়ার ইদলিবে আলাদা বোমা হামলায় নিহত অন্তত 14। হোমসের বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকা খালি করার ঘোষণা সরকারি বাহিনীর। পাকিস্তানে আরও এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। শেখ নবী নামের ওই ব্যক্তির কাছে পাকিস্তানে ভ্রমণের বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করা হয়। শেখ নবী ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। তাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনকে কিছুই জানানো হয়নি বলে জানায় সে দেশের গণমাধ্যম। এর আগে পাকিস্তানে গ্রেফতার হওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক সদস্য কুলভূষণ যাদবকে গুপ্তচর বৃত্তির দায়ে ফাঁসির দণ্ড দেওয়া হয়। পরে ভারত তার ফাঁসি কার্যকর ঠেকাতে আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হলে দণ্ড কার্যকর স্থগিত রাখার পক্ষে রায় দেন আইসিজে। শিগগিরই কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রোববার উত্তর পূর্বাঞ্চলের গায়জিং শহরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় পাকিস্তান ভারতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানে যা যা করা দরকার বর্তমান সরকার সে ব্যবস্থা গ্রহণ করবে। কেননা কাশ্মীর শুধু সেখানকার জনগণের নয়, ওই ভূখণ্ড আমাদের সংস্কৃতির অংশ। আশা করি কাশ্মীর ইস্যুতে পাকিস্তান তাদের নীতি পরিবর্তন করে বিষয়টি সমাধানে আমাদেরকে সহযোগিতা করবে। আর পাকিস্তান যদি তাদের নীতি পরিবর্তন না করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় তা কখনোই মেনে নেবে না। পাকিস্তানের পেশোয়ারে জঙ্গি হামলায় 6 পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। পুলিশ জানায় রোববার পেশোয়ারের খাইবার পাখতুনখোয়ায় পুলিশের একটি টহল দল ব্যারাকে ফেরার সময় সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দলের প্রধান, সেকেন্ড কমান্ডার ও আরও 2 সদস্য নিহত হন। এই ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনের মৃত্যু হয়। মোটরসাইকেল নিয়ে হামলা করায় জঙ্গিরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় পুলিশ। এরপরই এর দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি গোষ্ঠী জামায়াত উল আহরার। এদিকে আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছে। সিরিয়ার ইদলিবে 2টি আলাদা বোমা বিস্ফোরণে আহরার আল শামসের 14 বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত সবশেষ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক সরকার। আইএসের দখলকৃত রাক্কা থেকে পালিয়ে আসা সিরীয়রা আইন ইসা শরণার্থী শিবিরে বিরূপ আবহাওয়া, খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির অভাবে শোচনীয় জীবনযাপন করছেন। তারা সবাই এখন দিন গুনছেন নিজ বাড়িতে ফিরে যাওয়ার। আমরা বাঁচতে চাই, তবে এটা কোনো জীবন নয়। জঙ্গিদের ভয়ে আমরা আমাদের জীবনের অর্ধেক পথে পথে এবং বাকিটা শরণার্থী শিবিরে কাটাতে চাই না। আমাদেরও অন্যদের মতো স্বাভাবিকভাবে বাঁচার অধিকার আছে। রাক্কা থেকে এখানে 2 লাখের বেশি মানুষ এসেছে। সবাইকে খাবার, পানি ও তাঁবু দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ভবিষ্যতে আরো শরণার্থী আসবে, তখন কি হবে? রোববার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত আল ওয়ায়েরের বাসিন্দাদের নিয়ে সবশেষ বাসটি ছেড়ে যেতে দেখা যায়। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রায় 700 বিদ্রোহী ও তাদের পরিবার সহ অন্তত 3000 বাসিন্দাকে সরকার নিয়ন্ত্রিত এলাকায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে নিয়ে যাওয়া হয় তাদের। আজ থেকে আল ওয়ায়ের বিদ্রোহী ও অস্ত্রমুক্ত। ইতোমধ্যে সরকারি কর্মকর্তা ও শ্রমিকরা এখানে ফিরতে শুরু করেছে। আগামী সপ্তাহের মধ্যে এখানে পানি, বিদ্যুৎ সরবরাহ করা হবে এবং সরকারি সহায়তা দেয়া হবে। পাশাপাশি তাদের নিরাপত্তারও ব্যবস্থা করা হবে।
বিদ্রোহী ও তাদের পরিবারকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে দামেস্ক থেকে ইদলিবেও। সরকারের সঙ্গে চুক্তির অংশ হিসেবে বার্জে ও কাবুনের 1000 বিদ্রোহী সহ প্রায় 2500 সিরীয়কে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। এদিকে রোববার ইদলিবের সারাকিবে বিদ্রোহী আহরার আল শামের সদর দপ্তরে 2টি বোমা হামলা চালানো হয়েছে। বিদ্রোহীরা জানায়, হামলাকারী বিস্ফোরক বোঝাই মোটরসাইকেল নিয়ে নিজের সঙ্গে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে হতাহত হয় বেশ কয়েকজন। 2011 সাল থেকে সিরিয়ায় বেশ কয়েকটি বিদেশি সমর্থিত বিদ্রোহী দল, জঙ্গি সংগঠন ও সরকারি বাহিনীর সংঘর্ষে 4 লাখের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এতে গৃহহীন হয়েছে 5 লাখেরও বেশি মানুষ। শিরিন আক্তার, সময় সংবাদ। পশ্চিম মসুলের কাছে আরো 7টি এলাকা পুনর্দখল করেছে ইরাকি সমর্থিত বাহিনী হাসাদ আল শাবি। রোববার এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক বাহিনী হাসাদ আল শাবি জানায়, কায়রাওয়ান অঞ্চলের আল মাসেবাস, আল নিলিয়া সহ 7টি এলাকার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ স্থাপন করেছে তারা। এ অভিযানে 10 আইএস জঙ্গি নিহতের পাশাপাশি জঙ্গি গোষ্ঠীটির অন্তত 2টি যুদ্ধযান ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে তারা। এদিকে নিনেভ এবং উত্তরাঞ্চলীয় রাক্কা প্রদেশে আইএসের প্রশাসনিক বিষয়ক পরিচালক ইরাকি বাহিনীর হামলায় নিহত হয়েছে। শনিবার আজ জাঞ্জিলি এলাকায় মোহাম্মদ মুজিবুল আজ-জাওয়ারি নিহত হয় বলে রোববার জানায় সামরিক বাহিনী। এছাড়াও মসুলের পুরনো সেতুর কাছে এক জ্যেষ্ঠ কমান্ডার সহ অন্তত 20 জন আইএস জঙ্গি নিহত হয়েছে বলেও জানায় তারা। মিশরের গির্জায় বোমা হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন 48 জনের বিরুদ্ধে সামরিক বিচারের সুপারিশ করা হয়েছে। গত বছরের এপ্রিলে আলেকজান্দ্রিয়া ও টান্টা শহরের 2টি গির্জায় এবং ডিসেম্বরে কায়রোর একটি কপটিক ক্যাথেড্রাল গির্জায় বোমা বিস্ফোরণে অন্তত 60 জন নিহত হয়। আহত হয় আরো অনেকে। পরে আইএস হামলার দায় স্বীকার করে। অভিযুক্ত 48 জনের মধ্যে কয়েকজন ওসব হামলা নেতৃত্ব দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন আইএস এর কায়রো শাখার গুরুত্বপূর্ণ পদে কাজ করছে বলে জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী। তারা লিবিয়া ও সিরিয়ায় অবস্থানরত আইএস জঙ্গিদের কার্যক্রম নিয়ন্ত্রণ করে বলেও জানান তিনি। 16 জানুয়ারি পুলিশের তল্লাশি চৌকিতে হামলার পেছনে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে বোমা বিস্ফোরণে 24 জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সামরিক বাহিনীর ক্ষমতা দখলের 3য় বার্ষিকীতে হাসপাতালটিতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে হাসপাতালটির বেশ জনপ্রিয়তা রয়েছে। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভেনেজুয়েলায় সরকার পতনের দাবিতে বিক্ষোভ অব্যাহত। প্রেসিডেন্ট মাদুরোর এক সমর্থককে পুড়িয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ, সহিংসতায় আরো এক আন্দোলনকারীর মৃত্যু। সৌদি আরব সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রিয়াদে জেনারেল ইলেকট্রিক নামে নারীদের একটি ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখাচ্ছেন। এই প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন কোম্পানিকে ব্যবসায়িক সহযোগিতা দিয়ে থাকে। সৌদি আরবে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় এবং অর্থনৈতিক নির্ভরশীলতা অর্জনে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান মেলানিয়া। পরে তিনি রিয়াদের আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে যান। সেখানে সৌদি আরবের শিক্ষামন্ত্রী আহমেদ আল এইসার মেলানিয়াকে স্বাগত জানান। স্কুল পরিদর্শনের সময় সেখানকার শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মেলানিয়া। সহিংস উগ্রবাদ ও চরমপন্থা রোধে সৌদি আরবের রিয়াদে এ নিউ স্টেট অব আর্ট সেন্টারের উদ্বোধন করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। ছোট একটি গোলকে ওই 3 দেশের রাষ্ট্রপ্রধান হাত রেখে আর্ট সেন্টারের শুভ উদ্বোধন করেন। পরে আলোচনায় সন্ত্রাসবাদ রোধে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি নিজেদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন মুসলিম দেশের নেতারা। তবে বিশ্বে এই অস্থিতিশীলতার পেছনে ইরানের সম্পৃক্ততাকে দায়ী করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন শুরুতে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বললেও পরে তিনি বলেন ইরান কোনো অগ্রহণযোগ্য আচরণ করলে তার সমুচিত জবাব দেওয়া হবে। এদিকে সৌদি বাদশাহ বলেন যারা সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সৌদি আরব। রোববারের ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহ ৫৫টি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেন। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ বিষয়ক যন্ত্রাংশ ক্রয়ে ইসরায়েলের সঙ্গে ৬৩ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে ভারত। চুক্তি অনুযায়ী ইসরায়েল মহাকাশে উৎক্ষেপণের যন্ত্রাংশ ভারতের নৌবাহিনীকে সরবরাহ করবে বলে জানায় গণমাধ্যম। রোববার ইসরায়েলের মহাকাশ বিষয়ক শিল্প প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানায় ভারতের মহাকাশ বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক লিমিটেডের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ভারতীয় নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য বিভিন্ন সময় মহাকাশে রকেট পাঠানো ও জাহাজ নির্মাণের জন্য বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করবে ইসরায়েল। এ চুক্তির ১ মাস পর নয়াদিল্লির সঙ্গে ২০০ কোটি মার্কিন ডলারের বড় ধরনের একটি অস্ত্র চুক্তি হওয়ার কথা রয়েছে বলেও জানানো হয়। সংবিধান সংশোধনের পর দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রোববার তার দল একে পার্টির সম্মেলনে দেয়া বক্তব্যে তুরস্কের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন এরদোয়ান। এ সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার কথাও বলেন তিনি। ২০০১ সাল একে পার্টি প্রতিষ্ঠার পর প্রেসিডেন্ট নির্বাচিত হলে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে দলীয় পদে থাকতে পারেননি এরদোয়ান। এরপর গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের পর আবারও দলীয় পদে ফিরে আসেন তিনি। লিবিয়ায় আটকে থাকা বিভিন্ন দেশের শরণার্থীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। রোববার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আটক শরণার্থীদের দেখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। এছাড়াও গাম্বিয়ার শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠানোর কথাও বলেন তিনি। এসব শরণার্থীদের বিভিন্ন সময় আফ্রিকার দেশগুলো থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় আটক করা হয়েছিল। লিবিয়ায় আটক রাখা এসব শরণার্থীরা সেখানে মানবেতর জীবনযাপন করছে বলে জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ওই প্রধান। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কলেরা মহামারীতে গত ২৫ দিনে ৩১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা WHO। এরই মধ্যে দেশটির ২২টি প্রদেশের ১৯টিতে অব্যাহতভাবে কলেরা ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে অন্তত ৩০,০০০ মানুষ। দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা না গেলে সামনের ৬ মাসে দেশটির ২.৫ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে বলে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। ইয়েমেনে সৌদি জোটের অব্যাহত হামলার কারণে দেশটির চিকিৎসা ব্যবস্থায় আগেই ধস নেমেছে। এ অবস্থায় এত বিপুল সংখ্যক রোগীদের হাসপাতালে জায়গা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। তার উপর বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে। গত সপ্তাহে দেশটিতে কলেরা প্রকোপের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সোমালিয়ায় ৬০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। অনাহার ঠেকাতে অবিলম্বে মানবিক সহায়তা দেওয়া সম্ভব না হলে ঝুঁকিগ্রস্ত মানুষের সংখ্যা আরও বাড়বে বলে সতর্ক করেছে সংস্থাটি। দীর্ঘমেয়াদী খরার কারণে দেশটিতে মানবিক পরিস্থিতি বিপর্যয়ের সম্মুখীন। এ অবস্থায় দেশটিতে আরও বেশি করে অর্থ সহায়তা এবং কৃষিক্ষেত্রে উন্নয়ন দরকার বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। ভয়াবহ দুর্ভিক্ষের কারণে দেশটিতে সম্প্রতি ১১০ জনের মৃত্যু হয়। খরার কারণে সৃষ্ট এ পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা করেছে সোমালিয়া সরকার। ভেনেজুয়েলার কারাকাসে সরকার বিরোধী বিক্ষোভকারীরা এক সরকার সমর্থকের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, শনিবার সরকার বিরোধী আন্দোলনের ৫০তম দিনে বিক্ষোভকারীরা এক পর্যায়ে সহিংস অবস্থানে যায় এবং তার এক সমর্থককে প্রথমে কুপিয়ে এবং পরে পুড়িয়ে মারার চেষ্টা করে। এই ঘটনাকে মানবতা বিরোধী এবং ঘৃণ্য অপরাধ বলে আখ্যা দেন তিনি। অরল্যান্ডো জোস ফিগুয়েরা নামে ওই ব্যক্তির শরীরের ৮০% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানান তারা। একই দিন পুলিশের গুলিতে সরকার বিরোধী এক আন্দোলনকারী নিহত হন। এ নিয়ে সরকার পতন আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৮ জনে। ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টিমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ।
রোববার বৃষ্টি উপেক্ষা করে দেশটির বৃহত্তম শহর সাও পাওলোতে টিমারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে বিরোধী দল। এ সময় সাধারণ জনগণকেও যোগ দেওয়ার আহ্বান জানান তারা। কারাদণ্ড পাওয়া সাবেক স্পিকার এডওয়ার্দো কুনিয়াকে ঘুষ দেওয়ার অভিযোগে আদালত টিমারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়। এই অভিযোগের পর চাপের মুখে পড়েছে টিমার, তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ব্রাজিলের সাও পাওলোতে ব্যাপক অভিযান চালিয়ে 40 জন মাদক চোরা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানে অংশ নেয় অন্তত 500 পুলিশ সদস্য। দেশটির কর্মকর্তারা জানান, সাও পাওলোতে মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ায় এর বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এরই মধ্যে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শহরটিতে 3000-এর বেশি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া মাদক চোরা কারবারিদের অন্য কর্মসংস্থানে ফিরিয়ে আনারও চেষ্টা করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 4 জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও প্রায় 26 জন। রোববার প্রায় 40 জন যাত্রী নিয়ে জাবালপুর থেকে অমরকান্তক শহরে যাওয়ার পথে দিনদরি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পুলিশ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের 4 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দিনদরি জেলার কালেক্টর। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কলকাতা খুলনা ঢাকা রুটের যাত্রীবাহী বাস সার্ভিস। সোমবার সকালে কলকাতার সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বাস স্ট্যান্ড থেকে 32 জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে প্রথম বাসটি রওনা দেয়। রোববার ছাড়া বাকি প্রতিদিনই এই রুটের বাস পরিষেবা চালু থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা থেকে খুলনা পর্যন্ত এই রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে 650 রুপি এবং কলকাতা খুলনা ঢাকা যাত্রীদের জন্য 1400 রুপি। প্রথম দিকে কলকাতা খুলনা কলকাতা রুটের বাস চলার কথা থাকলেও পরে ঢাকার অনুরোধে বাসটি ঢাকা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয় দুদেশ। গেল 8 এপ্রিল দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতা খুলনা রুটের এই বাসের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন। পরীক্ষামূলক যাত্রার 43 দিনের মধ্যেই বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল বহু প্রত্যাশিত এই বাস সার্ভিস। ভারতের কেরালা অঙ্গরাজ্যে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব। এই রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন প্রায় 3 থেকে 4 জন হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কেরালার অঙ্গরাজ্যের থিরুভানান্তাপুরাম এলাকায় এখন পর্যন্ত 3 শতাধিক মানুষ এ রোগে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এ নিয়ে উৎকণ্ঠায় আছে স্থানীয় বাসিন্দারা। গরম ও বর্ষা মৌসুমে বেড়ে যায় মশার বিস্তার। ভাইরাসজনিত এ জ্বরের কোনো প্রতিষেধক নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 20,000 মানুষের মৃত্যু হয়। প্রচণ্ড দাবদাহে পুড়ছে ভারতের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশ। বেশিরভাগ এলাকাতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। গরমের হাত থেকে রক্ষা পেতে নাক মুখ ঢেকে রাস্তায় বের হতে দেখা গেছে অনেককেই। ঠান্ডা পানীয় ও জুসের দোকানগুলোতে ভিড় দেখা গেছে। শুধু বাসিন্দারাই নয়, এর প্রভাবে পশু পাখিদের পরিস্থিতিও বেশ সংকটাপন্ন। চিড়িয়াখানাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দাবদাহ আরও কয়েকদিন স্থায়ী হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। গেল বছর তীব্র দাবদাহের ফলে প্রায় 700 মানুষের মৃত্যু হয়। চীনের বেইজিংয়ে অতিরিক্ত বৃষ্টির কারণে সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিতে বিভিন্ন ব্যস্ত রাস্তায় পানি জমে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। এদিকে ঝোড়ো বাতাস সহ বৃষ্টি আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিবৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার ভেনসুরা ম্যারিনা দ্বীপে 35 ফুট লম্বা একটি তিমির খোঁজ পাওয়া গেছে। শনিবার তিমিটিকে দেখতে শত শত কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেন। এ সময় সারি বাঁধা নৌকার মাঝখানে তিমিটিকে সাঁতার কাটতে দেখা যায়। এটি কিভাবে এখানে এলো এ বিষয়ে কিছুই জানা যায়নি। গভীর সমুদ্রে তিমিটিকে পাঠাতে উদ্ধারকর্মীরা কয়েক ঘন্টা চেষ্টা করেও পারেননি। পানির নিচ দিয়ে তিমির ডাক সরবরাহ হয়েছে বলেও জানা গেছে। তিমিটিকে সরিয়ে নিতে কোস্টগার্ড, ন্যাশনাল পার্ক সার্ভিস এবং স্থানীয় প্রশাসন কাজ করছে।
কানাডার রিচমন্ডে একটি সামুদ্রিক প্রাণীকে খাবার দিতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এক কিশোরী। রিচমন্ডের স্টিভস্টন হারবারে একটি সি লায়নকে খাবার দিচ্ছিল। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আইএস দমনে বাড়তি সেনা মোতায়েনে একমত যুক্তরাষ্ট্র সহ ৫৫টি দেশ। চরমপন্থীদের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে মুসলিম বিশ্বের প্রতি ট্রাম্পের আহ্বান। ইসরায়েল সফরে মার্কিন প্রেসিডেন্ট, বৈঠক করবেন নেতানিয়াহু ও মাহমুদ আব্বাসের সঙ্গে। সংকট সমাধানে ফিলিস্তিনিরা আশাবাদী হলেও ইতিবাচক ভূমিকার বিষয়ে সংশয়ের বিশ্লেষকরা। এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ার দাবি উত্তর কোরিয়ার। উদ্ভূত পরিস্থিতি আলোচনায় নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।